কর্ম আমাদের এখানে ডাইরেক্টর হবে, এরকম কথাটা বলেই এসেই বলছে যে আমরা আসলে তাদেরকে ভালো চিনি না, এবং কথা কখনো পরবর্তীতে আমরা মনে করেছি যে বাংলাদেশে তো আমাদের বিভিন্ন জায়গায় এটা আছে, যে আমাদের সেনা কর্মকর্তা বলেছে কাদা ছোড়াছুড়ি না করে যে বিষয়টা, এটাও আমাদের শ্রদ্ধাভাজন স্যার আমার বলেছেন। পৃথিবীতে আমার মনে হয় কোনো সময় দেখা যায় না যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী রাত্র ৩টার সময় প্রেস ব্রিফিং করে। কি হয়েছে যে বিএনপির কোথার ওই ওয়ার্ডের অমুক জায়গার এই স্বেচ্ছাসেবক দলের ভাই যেই হোক। আমার কথা হচ্ছে যে এইটার সাথে বিশ্বাস করেন আওয়ামী লীগের লোক ৫ জন ওই নেতারে দিয়ে বা ওই লোকটাকে ওই সন্ত্রাসীকে দিয়ে এই কাজটা করাচ্ছে। বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের বিএনপির একজন অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধার সংগঠক, আপাতমস্তক একজন রাজনীতিবিদ, এবং আমার কাছে ওনার সাথে আমি দীর্ঘ ২৫ বছর ছিলাম। আমি ওনার বাসায় যেতাম, আমার সন্তানও যেত। যথেষ্ট ভালো একজন ব্যক্তি, যার নামে কোনো সময় দুর্নীতি নেই এবং স্বচ্ছ একজন মানুষ। আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল নোমান সাহেব মারা গেছেন, জানাজা করে আসছি। এই জন্য প্রথমে আমি মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নজিব করে। পাশাপাশি ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি আমি, আমার বাসাটি ছিল আজিমপুরে, বিডিআর এর ওয়াল থেকে ৫ গজ দূরে। আমি সেই বিল্ডিং থেকে সব দেখেছি কিভাবে কিভাবে সেই চৌকাশ সেনাদেরকে মাটি খুঁড়ে নিচে রেখেছে এবং কিভাবে সেখানে কি হয়েছে। পাশাপাশি আমি যখন ১৮ সালে জেলে গিয়েছি, ৩ মাস ২৮ দিন জেলে ছিলাম, তখন আমাকে যারা বিডিআর সাজাপ্রাপ্ত হয়ে গেছে, যাদের বিভিন্ন বছর সশ্রম কারাদণ্ড হয়েছে, যারা ছিল কারাগারে, অনেক তারা বছর থেকে যারা কারাগারে ছিল, জি, তাদের সাথে আমার দেখা হয়েছে। এবং ওই সময় আমাদেরকে খাবার পাক করে আলাদা করে বিক্রি করত, সবই এই বিডিআর এর সদস্যরা। এত ভদ্র, এত ভালো, এত ডিসিপ্লিন, এবং তারা কিছু কারিগরি কাজ করেও সেগুলোকেও জেলখানায় তৈরি করে, যেমন ব্যাগ, মোড়া, এগুলো করে। তখন আমি প্রতিদিনই, সময় তো অজস্র সময়, কোনো কাজ নেই, তো ওনাদের সাথে কথা বলতাম। আমার কাছে শতভাগ, আমি কমপক্ষে প্রায় ২০০ লোকের সাথে কথা বলছি, শতভাগ বলেছে যে আমরা অপরাধী, আমাদেরও বিচার হোক। কিন্তু এই অপরাধটা করিয়েছে আমরা এটা জানতামই না। এক শ্রেণীর লোক আমাদের কাছে অস্পষ্ট, অপরিচিত, তারা এসেই আমাদেরকে কিছু মেসেজ দিছে, যে মেসেজগুলোর সাথে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের পক্ষের মেসেজ। যে এই যে মনে করেন কি ডাল ভাত কেনা বেচা কি কি এইগুলো নিয়ে বলছে, এটা সব তারা লুটে পেটে খাচ্ছে, তারা এখান থেকে কেন হবে, আমরা বিডিআর থেকে, বিডিআর এখানে প্রমোশন পেয়ে আমরা নিয়ন্ত্রণ করবো, আমাদের এখানে ডাইরেক্টর হবে, এরকম কথাটা বলেই এসেই বলছে যে আমরা আসলে তাদেরকে ভালো চিনি না, এবং কথা কখনো পরবর্তীতে আমরা মনে করেছি যে বাংলাদেশে তো আমাদের বিভিন্ন জায়গায় এটা আছে, মনে করেন ঢাকায় যেমন আছে, অন্য বর্ডারে আছে, সেই জন্য অন্য এলাকার কিনা, অন্য ব্যাটালিয়ান কিনা, সেই ক্ষেত্রে তাদের সাথে আমরা নেমেছি। কিন্তু ঘটনাটা আমরা, বিশ্বাস করেন, জেলখানায় আর তো আমাদের জীবনে এটা বের হবো না। শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতায় থাকবে, আমাদের বিচার হয়ে এটাই হবে। আমরা এই সময় মিথ্যা কথা বলি না, আপনাদেরকে বলতেছি আমরা এটার সাথে আসলে জড়িতই ছিলাম না। পরবর্তীতে একটা সময় দেখা গেছে যে আমাদের বাধ্য হয়ে তাদের সাথে থাকতে হয়েছে। কিন্তু এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত ঘটনা, এবং আমাদের বিডিআর এর মান সম্মান, আমাদের সাহস, এই বাংলাদেশের বিডিআরদেরকে বর্ডারে ওরা প্রচন্ড ভয় পায়। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমাদের একজন বিডিআর সদস্যকে ওরা 10 জন চ্যালেঞ্জ করতে পারে না। এরকম আমাদের ট্রেনিং, আমাদের মনোবল, আমাদের সাহস, সেটাকে ভেঙে চুরে শেষ করার জন্য এই ঘটনা ঘটেছে। এবং অনেকে যারা একটু বিজ্ঞ, তারা পিছনের কথাও বলেছে। এরকম আমি প্রতিদিন শুনতাম। ওখানে জেলখানে একটা জিয়া মঞ্চ মানে একটা আড্ডাখানা আছে, সেইখানে আমি প্রত্যেকদিন বের হয়ে ওখানে যেতাম, এটা শুনতাম। আমি নিজে যেটা দেখেছি, সেখানেও আমার কাছে এরকম প্রথম দিক দিয়ে কিছু কাপড় টাপড় বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল, এরা আসলে কারা। এরপর আপনারা দেখেছেন যে এই সদ্য আপনার যে বিডিআর
মুক্তি বা কেস থেকে জামিন, এইটা নিয়ে একজন সেনা কর্মকর্তার স্ত্রী, তানভীর সাহেবের স্ত্রী, তিনি কিন্তু মেজর শহীদ তানভীর সাহেব, ওনার স্ত্রী বলেছে যে আমার রুমে 3 জন লোক গেছে, তারা হিন্দিতে কথা বলে। অতএব এখন আমার শ্রদ্ধাভাজন স্যার, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ভিসি, উনি যেটা বলেছে যে রাইফেলের গুলি যখন বের হয়ে গেলে তো আর ফেরত আসে না, মানুষের কথা বের হলেও ফেরত আসে না। এখন আমাদের মাননীয় সেনাপ্রধান বলেছে, এখন সেইখানে তো আমি কি বলবো, কারণ ওনাদের তো আরো অভিজ্ঞতা বেশি। সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে উনি দ্বিতীয় পর্যায়ে যে ঘুরিয়ে আবার বলেছে যে যেহেতু একটি কমিশন হয়েছে, সেই কমিশনের উপরই ছেড়ে দেওয়া উচিত। আমার প্রাথমিক ধারণা, এবং আমি ওই বর্ডারে একেবারে 10 গজ পরে আমার বাসা ছিল, আমি ফুল টাইম একবার চলে যাব, আমার ওয়াইফ বলল চলে যাব না, বাসায় থাকি। বাসায় থেকে স্পষ্টভাবে দেখেছি, কারণ আমার পরে আর কোনো বিল্ডিং ছিল না বিডিআর এর ওইটা। তো সেইখানে আমার কাছে মনে হচ্ছে যে এটা অবশ্যই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেখানে পরবর্তীতে জড়ায়, আমি যদি পরিকল্পনা করে একটা হামলা করতে যাই, আমার বংশের মানুষ বা তোমার ভাই ব্রাদাররাও আমার সাথে থাকবে, কিন্তু শুরুটা বা পরিকল্পনাটা যারা করছে তারাই মহা অপরাধী। এরপর আপনি যেটা বলেছেন যে আমাদের সেনা কর্মকর্তা বলেছে কাদা ছোড়াছুড়ি না করে যে বিষয়টা, এটাও আমাদের শ্রদ্ধাভাজন স্যার আমার বলেছেন। পৃথিবীতে আমার মনে হয় কোনো সময় দেখা যায় না যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী রাত্র 3টার সময় প্রেস ব্রিফিং করে, এবং প্রেস ব্রিফিং করে যে কথাগুলো বলেছে, আমি ফজরের নামাজের পরে দেখতে, কথাগুলোরও যা বলা উচিত ছিল আমার মনে হচ্ছে সেইভাবে বলেনি। আমার আর এক ভাই মেজর আফসারি সাহেব যেটা বলেছে, যে সেইটা আমি একমত। আপনার শুরুতেই এই যে অপারেশনই করুক, ডেভিল হান্ট করুক আর অন্যটা করুক আর ক্লিন হার্ট করুক, এটা প্রথমেই করা উচিত ছিল। এখন যে যে এলাকায় যে যে আর্মির লোকজন আছে তাদের সাথে অনেকে মিলেমিশে গেছে, মিলেমিশে গিয়ে তাদের সাথে সুসম্পর্ক হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্তায়ন বা যারা খারাপ লোক, তাদের নামের তালিকা দিলেও মনে হয় কাজ হচ্ছে না। এই জন্য আমি আপনার মাধ্যমে আমি মাননীয় সেনাপ্রধানকে বলবো, আপনি প্রত্যেকটা যে ডিস্ট্রিক্টে আছে ওই ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে নিয়ে নতুন করে লোক দিয়ে এই অপারেশন চালান, তাহলে কার্যকারিতা মনে হয় একটু বেশি হবে, এটা আমার ধারণা। এবং উনি যেটা করে বলেছেন কাদা ছোড়াছুড়ি করলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না, আমি সতর্ক করে দিলাম, আপনারা পরে বলবেন যে আমি সতর্ক করি নাই। এটাও আমার মনে হচ্ছে যে উনি হচ্ছে বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষার প্রধান কবচ বা ওনাদের প্রধান দায়িত্ব, যদি বলি 1 নম্বর দায়িত্ব সেইটা। সেইখানে উনি এরকম একটা কথা না বলে একটু ঘুরিয়ে বললে মনে হয় ভালো হতো। আমি বলতে উনি আসলে কিসের ইঙ্গিত দিতে চাইলেন এই কথা বলে, যে আমি কিন্তু সাবধান করে দিচ্ছি বা আমি সতর্ক করে দিচ্ছি? হ্যাঁ, উনি আরো বলছে যে আমাকে পরে বলবেন আমি সতর্ক করাইনি। সার্বভৌমত্ব মানে এটা তো দেশ আরেকটা দেশ হস্তক্ষেপ করতে পারে, আমাদের কিছু ভূখণ্ড চলে যেতে পারে, এরকমই ইঙ্গিত, এটাই তো বোঝা যায় সার্বভৌমত্ব তো এটাই। তো ওনার কাছে আসলে এরকম কোনো ইঙ্গিত আছে কিনা? আমার মনে হয় যে না থাকলে তো উনি কথা বলতো না যে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমাকে আর দায় দিতে পারবেন না, আমি কিন্তু ক্লিন হয়ে গেলাম। কিন্তু আসলে তো দায়িত্বটাই ওনার, এটা জনগণের কাছে বলাটা উচিত। আমি জানি না আর্মিদের কি নিয়ম। তা আমি বলতে চাচ্ছি যে এই কাদা চোরাচুরি একটু আগেই কিন্তু আমাদের এক ভাই আফসারি ভাই করে ফেলছে, বলছে যে বাংলাদেশে বিএনপি ছাড়া সবাই সংস্কার চায়। আমার মনে হয় আফসারি ভাইয়ের দলটা তো সংস্কার পার্টি, আমি জানি না কেন ওনার সংস্কার পার্টি দিল, মনে হয় সংস্কার ছাড়া এটার আর কোনো কার্যক্রম আছে কিনা আমরা কথায় বুঝতেছি না বা নামে বুঝতেছি না, সংস্কারই হবে। এই জন্য ওনার মাথায় মনে হয় সংস্কারটাই বেশি কাজ করতেছে। আমি বলতে চাচ্ছি সেনাপ্রধান আজকে তো বলেছি যে যতটুকু সংস্কার ততটুকু সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং আমি এই প্রধান উপদেষ্টার সাথেও কথা বলেছি, উনি সেইভাবে প্রস্তুতি নিচ্ছেন, এটা স্পষ্টভাবে পেপার পত্রিকায় এসেছে, ওনার বক্তব্যটা আমি শুনেছি। নাম্বার 2, নিবন্ধিত সকল দল বলেছে যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া দরকার, জনগণের ভোট দেওয়া দরকার। নিবন্ধিত দল সবাই, একটা দলও বাকি নেই। এরপরে পরবর্তীতে জামাত বলেছিল পরে যে সংস্কারের জন্য সময় দেওয়া হবে, আবার জামাত বলেছে
যে জামাতের আমির বলেছে যে যতটুকু সংস্কার নির্বাচন দ্রুতই হওয়া উচিত। এখন আপনার এই যে বিষয়গুলো, এখন তো সেই জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছে যে স্থানীয় নির্বাচন আগে হবে, তারপরে জাতীয় যাই হোক নির্বাচন আসছে। এখন আমার কথা হচ্ছে কি, যে এখানে আমরা বারবার বলেতেছি যে আপনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে যা বলতেছেন এতে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। আপনারা বলতেছেন সংস্কার আগে, সংস্কার সংস্কার, ভোটের কথা শুনলে অসুবিধা। আবার বলেছিলেন বিচার করতে হবে আগে, তারপর এটা ছাত্র বৈষম্য নাগরিক কমিটি বারবার বলেছে। এরপর বলতেছেন স্থানীয় সরকার নির্বাচন, এটা বলতেছেন। এর আগে আমরা দেখছি নাগরিক কমিটি এবং আপনার ছাত্র বৈষম্য এবং উপদেষ্টা এরা বলেছিল যে আওয়ামী লীগের সকল এই যারা আছে কাউন্সিলর তাদেরকে বসাই দিতে হবে। কেন বললো? কিসের জন্য বললো? এরা হইলে সবচেয়ে আতঙ্ক, এরা হইলে সবচেয়ে সন্ত্রাসী, এরা হইলে দখলবাজ, এদের কেন বললো? তারা হইলে এক একজন রাঘব বল অবৈধ অর্থে, এটা বললো। এরপর মনে করেন বিএনপি মাইকিং করে যে চাঁদাবাজি করে সেটা। আমার কথা হচ্ছে যে বিএনপি যদি মাইকিং করে কথা বলে, আমি আপনাকে আজকে বলতে চাচ্ছি যে আমি আজকে কমপক্ষে আমার বাগেরহাট থেকে আমি প্রায় 100 লোককে পেয়েছি, তারা একেবারে সবাই করেছে, কারোটা 2000 3000 লোক লাইক দিয়েছে, বলছে যে সন্ত্রাসী দলের পদবি দিয়ে তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, তাকে আইনের কাছে আবেদন, আপনারা গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন। এবং আমরাও বলছি যে আমরা চেষ্টা করব। এবং তারেক রহমান সাহেবও বলেছে। এখানেও আমাদের সন্দেহ যে এইগুলোকে কেন অ্যাকশন নিচ্ছে না এবং কেন এটা নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমরা একটু আগে আফসারি ভাই বলছে যে দল নিয়ন্ত্রণ করতে পারে না, দেশ নিয়ন্ত্রণ করবে। আরে ভাই, ভালো কাজ করছে, তারেক রহমানের হাতে আছে, সে 2200 লোককে বহিষ্কার করেছে এবং বলছে এই বহিষ্কার করার পর তো স্পষ্ট হয়েছে যে তাদেরকে আপনারা মামলা করেন, মামলা করে গ্রেপ্তার করেন। যেহেতু তারেক রহমান সাহেব এই চাঁদাবাজি সন্ত্রাসীর জন্য বহিষ্কার করছে, সেই বহিষ্কার করে একটা ব্যবস্থা নিল তার হাতেরটা, সেটাও অপপ্রচার করা হবে যে সে দল নিয়ন্ত্রণ করতে পারে না। এত বড় একটা দল, আপনার মনে করেন যে বড় গাছটায় তো ঝড় হলে একটু বাতাস বেশি লাগে দেখায়, ছোটগুলোই তো লাগতেছে ভাই, অহরহ অহরহ লাগতেছে। এখন আমি তাদের বিরুদ্ধে আমি সমালোচনা করতে চাই না। আমরা গতকালকেই আমাদের দল থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে কারো সমালোচনা করা দরকার নাই, তারা করতে থাকুক। আর আপনার এই চাঁদাবাজ সন্ত্রাসী দখলবাজ আমিও মনে হয় 2 দিন 3 দিন পর পর দিই, আমার এলাকায় যাই বলি, তাদের বলি নাম দেন, কেউ নামও দিতে সাহস পায় না। এখন কি হয়েছে যে বিএনপির কোথার ওই ওয়ার্ডের অমুক জায়গার এই স্বেচ্ছাসেবক দলের ভাই যেই হোক, আমার কথা হচ্ছে যে এইটার সাথে বিশ্বাস করেন আওয়ামী লীগের লোক 5 জন ওই নেতারে দিয়া বা ওই লোকটাকে ওই সন্ত্রাসীকে দিয়ে এই কাজটা করাচ্ছে। হয়তোবা এ আওয়ামী লীগের সাথে লিয়াজোগ গোপনে গোপনে আগে ছিল, কিন্তু আমরা তো এটাকে ছাড় দিতে চাই না। এখন এটা কি আমরা ক্ষমতায়? আমরা কি ক্ষমতায়? আমরা তারেক রহমান সাহেব বারবার বলতেছে সন্ত্রাসী দখলবাজ চাঁদাবাজ এরা দলের না, এদেরকে ধরতে হবে, এদের দলে থাকলে আমাদের ক্ষতি হচ্ছে, তাদের বিতাড়িত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধরতে বলতেছে। আমরা যদি দলে থাইকে বলতাম তাইলে বলতেন এটা নাটক, এটা তো আমরা দলে নাই, আপনি কেন করবেন না? এরপরে আপনি বলছেন যে আজকে নাহিদ ইনিছে, এটা একটা ভালো, আমরা শুভেচ্ছা স্বাগতম জানাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছে নতুন দল হবে, প্রতিযোগিতা হবে, অনেকেই আসবে, তবে সরকারের ছত্রছায়ায় এই আসবে। এখানে আবার অনেকে যুক্তি দেখায় যে জিয়াউর রহমান, আরে ভাই জিয়াউর রহমান প্রেক্ষাপটে সেই সময় আসছে, কোনো দল ছিল না, কোনো ছিল না, বাকশাল ছিল, বাকশাল থেকে এসেছে, উনি তখন বহুদলীয়, উনি প্রথমে ক্ষমতায় থাকবে কি থাকবে না হানা ভোট দিছে, সরকারের একেই দিছে। সেই প্রেক্ষাপটের সাথে যদি এই প্রেক্ষাপটটাকে আনে, এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাকে দেওয়া হয়েছে যে আপনি মাঝখানে থেকে একটা সরকার গঠন করবেন, নির্বাচন দেবেন একটা, সেইখানে সে একটা দল গঠন করবে, এটা তো মিলে না। তাই আমি বলতে চাচ্ছি যে ওনাদের স্বাগতম। আমাদের নাহিদ সাহেব এখানে পদত্যাগ করে এসেছে, ইনশাআল্লাহ এখন ছোট মন্ত্রী ছিল, আর পরবর্তীতে বড় মন্ত্রী হবে, দলের প্রধান যদি হয়ে যায়, সেই আশায় এসেছে, এটা হওয়াটা স্বাভাবিক। তা ফলাফলে দেখা যাবে যে ছোট থেকে বড় হবে কিনা। আবার 2-1 জন বলেছে যে আমরা পরে চিন্তা ভাবনা করে দেখব, তারা চিন্তা করছে ছোটটাও হারাই কিনা, এর সাথে ছোটটা যে কয়দিন থাকি আমার বড়টা দরকার নাই। হ্যাঁ, তো এখন আমাদের কথা হচ্ছে যে আজকে যদি আপনারা সঠিক তথ্য আসে, এই যারা আছে
তারা কি করছে এই কয়দিনে। আপনি হয়তোবা বিএনপি বড় দল, আপনারা এটা দেখতেছেন, কিন্তু তারা যে 2-3 জন ছিল, 5 জন ছিল, এই যে সাংবাদিক ইলিয়াস 5 জনের ছবি দিছে, কার কার? এই 2 জন উপদেষ্টার দিচ্ছে, সবুজ আর মানে আসিফ আর নাহিদ, আর দিচ্ছে সার্জিদের, আর দিচ্ছে হাসনাত আব্দুল্লাহর একটা মেয়ের, দিয়ে বলছে যে এরা আমার কাছে রেকর্ড আছে কি পরিমাণ তদবির করে কি পরিমাণ অবৈধ টাকা উপার্জন করছে, এবং যারা আওয়ামী লীগের দোসর তাদের বিভিন্ন পদে রেখেছে, বদলি করেনি। এরকম আরো টকশোতে এসে অনেক সাংবাদিকরা বলেছে। আমার কথা সেইটা না, আমার কথা হচ্ছে যে দেশের মানুষের জন্য ভালো কাজ করার উদ্দেশ্য নিয়ে দল করুক এবং জনগণের পাশে থাকুক এবং অনৈতিক কাজ না করুক। বিএনপির নামে যে বদনামটুকু আছে এর চাইতে যেন তারা ভালো থাকে। আর আমি আপনাদেরকে আবারও বলি, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সবিনয় আবেদন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলছে সন্ত্রাসীদের কোনো দল না, আমরা ক্ষমতায় না, তাদের আইনের আওতায় না, কঠিন বিচার করা হোক, কঠিন শাস্তি দেওয়া হোক, এইটাই আমরা চাই এবং এইটা আমরা ভবিষ্যতে চাবো। ধন্যবাদ।